দেশের উত্তর পশ্চিমের মানচিত্রে ভৌগোলিক পকেটে আটকে থাকা এক জনপদ। সবুজ শস্য শ্যামলা, উঁচু নিচু বরেন্দ্র, সমতলের উর্বরা ভূপ্রকৃতি আর তার প্রাণরেখা হয়ে এক পাশ জুড়ে শাখা প্রশাখায় পদ্মার পলিমাখা প্রান্তর। পুরোটাই যেন এক উচ্চ ফলনশীল বৃহত্তর খামারের মতো, যা দেশের খাদ্য নিরাপত্তায় রেখে চলেছে অনন্য এক ভূমিকা। ধান, পান, আমে উদ্বৃত্ত, শিক্ষায় প্রাচীন ঐতিহ্য আর সবুজ, নৈসর্গিক, পরিচ্ছন্ন এক নগরের অধিকারী রাজশাহী। সমৃদ্ধ এক জনপদ হবার পরও ব্রিটিশ থেকে পূর্ব পাকিস্তান সব শাসনামলেই রাজশাহী উন্নয়ন আর অগ্রগতিতে পিছিয়ে থেকেছে সব সময়। দেশের ১২টি নির্বাচনে ইস্তেহার কম হয়নি, তবু এই জনপদ দেখেনি তার বাস্তবায়ন। ২২,৯১,২০১ জন ভোটারের মধ্যে ১৮.২৫% এবারের নির্বাচনের তরুণ ভোটার। আসন্ন নির্বাচনে এ নিয়ে তরুণদের ভাবনা জানতে খুঁজছিলাম নতুন ভোটারকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে পেলাম একজন নতুন মুখ। ক্যাম্পাসের পরিবহন মার্কেটে সাদ্দামের চায়ের দোকানে পরিচিত হলাম তরুণ ইনফ্লুয়েন্সার নাফিসা ইসলামের সাথে। ভাই, আপু, আপনারা কেমন আছেন? আপনাদের মধ্যে কি কোনো তরুণ ভোটার আছে? জি, আমি। ক্যাম্পাস ঘুরে ঘুরে তার সাথে কথা হচ্ছিল। এবারে ত্রয়োদশ নির্বাচনে তরুণরা রাজশাহীর জন্য কি চাচ্ছেন তা নিয়ে। নাফিসা বলছিলেন, তিনি যদি সুযোগ পেতেন প্রকৃত অর্থেই রাজশাহীকে গড়ে তুলতেন শিক্ষা নগরী হিসেবে। এই রাজশাহীতে রাবি, তারপরে রুয়েট, রাজশাহী কলেজ, অনেক স্টুডেন্ট থাকে, কিন্তু এরা আসলে যেভাবে থাকে বা মেস মালিকরা যেভাবে আসলে ট্রিট করে, আবাসনের অবস্থাটা যেরকম, এটা আসলে একদমই ভালো না। মেস মালিকরা আহামরি মেস দিচ্ছে না, কিন্তু ব্যবহার তাদের ভালো না এবং তারা স্টুডেন্টদেরকে স্টুডেন্টভাবে ট্রিট করছে না। তো এই সংকটটা আসলে আমি দূর করার ট্রাই করতাম। স্টুডেন্টদের জন্য পার্ট টাইমের জবের ব্যবস্থা করে দিতাম। তার কারণ শুধু একদম এককেন্দ্রিক চাকরি বলেন, শিক্ষা বলেন, এবং সব কিছুই এককেন্দ্রিক হয়ে গেছে। ঢাকা, সবাই আসলে ঢাকামুখী হচ্ছে। শিক্ষানগরী হিসেবে পরিচিত রাজশাহীকে প্রকৃতপক্ষেই শিক্ষার উপযোগী করতে উদ্যোগ নেয়ার দাবি এই তরুণীর। তার পাশাপাশি শিক্ষার্থীদের খণ্ডকালীন কাজের সুযোগ সৃষ্টিও করতে চাইছেন তিনি। রাজশাহী বেসিক্যালি আমরা চিনি যে এটা একটা শিক্ষানগরী, তো সেই তুলনায় এইখানে যে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেটা কিন্তু না। তো আমি যদি একজন জনপ্রতিনিধি হতাম, তাহলে হয়তো আমি এই জায়গায় আরও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করতাম। যেরকম রাজশাহীতে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হলে খুব ভালো হতো। তারপরে আইটি সেক্টর একটা তৈরি হয়েছে, বাট ওটার কার্যক্রম এখন বন্ধ আছে। তো আইটি সেক্টরের যদি উন্নতি করতে পারি বা নিয়ে আসতে পারি এই জায়গাটায়, তাহলে বেশ ভালো হবে। কারণ এখন আমাদের দেশ এবং বিশ্ব পুরোটাই আইটির উপর চলছে। এই চারপাশটা তো শান্তির এবং ভালো, রাজশাহী থাকার জন্য ভালো, কিন্তু দুনিয়া এত আগায় গেছে, এত ফাস্ট, যে সেই তুলনায় বা ঢাকাও এত ফাস্ট, তো রাজশাহী স্টুডেন্টরা অনেক বেশি ডিপ্রেসড থাকে। তো সেই জায়গা থেকে হয়তো যদি বিভিন্ন ধরনের কনফারেন্স, তারপরে ট্রেনিং, তারপরে জবের ব্যবস্থা করা যেত, তাহলে হয়তো স্টুডেন্টদের থেকে আমরা আসলে যে জিনিসটা এক্সপেক্ট করি আমরা ঠিক সেরকমই পেতাম। রাজশাহীকে শিক্ষানগরী বলা হলেও এই তরুণী মনে করছেন এখানে আরও গুরুত্বপূর্ণ একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র প্রয়োজন।
সাথে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরিটাও জরুরি নগর কর্তৃপক্ষের জন্য। আর একটা খুবই সুন্দর জিনিস হচ্ছে রাজশাহী শহরটা এত সুন্দর, বাইরে থেকে প্রচুর মানুষ ঘুরতে আসে। তো এই জায়গাটায় হচ্ছে আমরা ট্যুরিজম নিয়ে কাজ করতে পারতাম অনেক বেশি, এবং আমরা কাজ করতে পারি। তো সেই জায়গা থেকে যে রাজশাহীতে এই যে ট্যুরিজম এবং হসপিটালিটি এই বেসড বিভিন্ন ইনস্টিটিউট বলেন বা হচ্ছে ট্রেনিং সেন্টার বলেন বা এই বিষয়ে সেমিনার বা এর যে জব অপরচুনিটিস রয়েছে যেটা আমাদের একদমই অজানা, তো সেই জায়গা থেকে তাদেরকে জানান দিতে হবে যে শুধুমাত্র বিসিএস এবং সরকারি চাকরি না, আরও অনেক চাকরি আছে। নাফিসার মতো এই নগরের অধিকাংশ তরুণ তরুণীরা প্রত্যাশা করেন রাজশাহীর এই সৌন্দর্য স্পর্শ করুক এইখানকার কর্মসংস্থানের ব্যবস্থাপনাতেও। কিন্তু নতুন কর্মসংস্থান তো হয়নি, বরং উল্টো বন্ধ হয়েছে জুট মিল, টেক্সটাইলের মতো প্রতিষ্ঠানগুলো। রাজশাহী নগরীর সাহেববাজারের তরুণ ও নবীন ব্যবসায়ী শাহাদত হোসেন নতুন বেকারি করে সেটিকে ঘিরেই এগিয়ে যেতে চান তিনি। নতুন একটা ব্যবসা শুরু করা, এই ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টের পর যে এই চাঁদা নিয়ে যে কাজটা শুরু হয়, এই যে মানে একজন আসে, একজনের পর একজন, আজকে এই প্রোগ্রামের জন্য আসে, কালকে অন্য কোনো কাজের জন্য আসে, স্থানীয় যেই নেতাগুলো আছে তারা বিভিন্ন প্রয়োজনে আসে, আজকে এটার জন্য টাকা দিতে হবে, কালকে এটার জন্য টাকা দিতে হবে। শহরে মেনলি আমি যেটা করতাম সেটা হচ্ছে নিরাপত্তা, ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা, এবং এই চাঁদাবাজদেরকে আমি হচ্ছে আগে ঠিকঠাক করে ব্যবসায়ীদেরকে একটা সুন্দর পরিবেশ দিতাম। পাশাপাশি ক্ষমতা পেলে এই তরুণের ইচ্ছে উদ্যোক্তাদের জন্য ঋণ ব্যবস্থা সহজীকরণ, লাইসেন্স নিয়ে ভোগান্তি ও দুর্নীতিমুক্ত একটা পরিবেশ তৈরি করতেন ব্যবসায়ীদের জন্য। রাজশাহীর ব্যবসায়িক উন্নয়নের জন্য কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্পের প্রতিষ্ঠানকেও গুরুত্বপূর্ণ মনে করেন এই নতুন ভোটার। তরুণ উদ্যোক্তা হিসেবে সামনে আসার চেষ্টা করছি, ব্যবসায়ী হিসেবে সামনে আসার চেষ্টা করছি। এইদিকে একটু কনসার্নটা আমি হয়তো একটু বেশি দিতাম। নতুন উদ্যোক্তা আমাদের একটু সাহসের প্রয়োজন হয়। এই সাহসের প্রয়োজন হয়, আমরা যে ব্যাংকের কাছে ঋণের জন্য যাই, আমাদেরকে তো প্রথমে বিশ্বাস করতে পারে না। ঋণটা যে সহজ প্রাপ্তি আমাদের যে প্রয়োজন, আবার আমাদের এই জামানত ছাড়া আমাদের যে ঋণ যদি প্রাপ্তি হয়, তাহলে আমরা ব্যবসাটাকে একটু ভালোভাবে দাঁড় করতে হয়। এই জায়গায় আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। আমি এই জায়গাটায় প্রথম পরিবর্তন নিয়ে আসতাম। জেলায় হেক্টরের পর হেক্টর 3 ফসলি জমি আর নিত্য নতুন ফসলের চাষ রাজশাহীকে করেছে উদ্বৃত্ত কৃষি অঞ্চল। সাথে বরেন্দ্র জুড়ে ধান পানের সাথে বাড়ছে ড্রাগন, মাল্টা, পেয়ারা, কুল, টমেটোর মতো আবাদ, যা দিয়ে বিকল্প পণ্য তৈরি বা সংগ্রহের মধ্য দিয়ে নতুন শিল্পের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। এর ওপর ভিত্তি করেই রাজশাহীর ভোটারদের দীর্ঘদিনের দাবি কৃষি শিল্পাঞ্চল বা ইপিজেড প্রতিষ্ঠা পাক এই অঞ্চলে। নিত্য নতুন ফল উৎপাদনের মধ্য দিয়ে এই খাত নিয়ে তরুণরাও স্বপ্ন দেখেন। এই যেমন জাহাঙ্গীর আলম, তরুণ এই কৃষক ভোটার ভোরে নিজের জমির উৎপাদিত পণ্য বাজারজাতকরণে নিজেই ছোটেন শহরের বাজারে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই কৃষকের ভাবনা জুড়েই রয়েছে নিজে কোনো দায়িত্ব পেলে কৃষকের এইসব চাহিদা নিয়েই কাজ করতেন বলছেন জাহাঙ্গীর আলম। আমের সময় আম পচে নষ্ট হয়, কিন্তু সংরক্ষণের কোনো ব্যবস্থা নাই। যে আলুর সময় আলু রাস্তায় ফেলা দেয়, কিন্তু আলু চিপস করা যায়, ওই যে অনেকভাবে এটা কাজে লাগানো যায়। আমাদের দেশে আসলে সরকার কোনো প্রযুক্তি ব্যবহার করে না। ব্রাজিল বা অন্যান্য দেশে আমি দেখছি, তো এই যে আমাদের যে বিটরুট, এই বিটরুট থেকে চিনি তৈরি করে, কিন্তু দেখেন আপনি চিনি বেশি দাম দিয়ে বিদেশ থেকে, ভারত থেকে বলেন, অন্যান্য দেশ থেকে কিনে নিয়ে আসছে। তাতে আমাদের দেশের কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ থেকে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। তরুণ কৃষক জাহাঙ্গীরের স্বপ্ন বিসিক ঢাকার ব্যবসায়ীদের জন্য রাজশাহীতে ব্যবসায়ের সুযোগ বৃদ্ধি করুক, পাশাপাশি সহজ হয়ে উঠুক কৃষি পণ্যের রপ্তানি সুবিধা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না।
বাট আপনি দেখেন সার কিনতে গেলে দোকানে সার পাওয়া যায় না, অথচ সরকার কিন্তু সার দিচ্ছে। আপনার অফিস যারা কৃষি অফিস আছে তারাও সার দিচ্ছে, কিন্তু বিএডিসির যে ডিলার যারা আছে তারা মনে করেন রাতারাতি সিন্ডিকেট তৈরি করে সারের দাম বাড়িয়ে দিচ্ছে। আমি যদি এরকম সুযোগ পাই তাহলে আপনার বিএডিসির কোনো ডিলার থাকবে না। ডিলার না থেকে আপনার যাদের লাইসেন্স, যারা কীটনাশক যে সার বিক্রেতা আছে, সবাই যত দোকান আছে সবার লাইসেন্স নিতে হবে। লাইসেন্স হওয়ার পরে তারা প্রত্যেকটা দোকানে সার বিক্রি করবে। তরুণী কৃষক যখন সেই স্বপ্ন দেখে, তখন শহর প্রকৃতি, কৃষি প্রতিবেশ আর সবুজ রাজশাহীকে বাঁচিয়ে রাখার স্বপ্ন বনে ভোটের মাঠের এক ঝাঁক নতুন মুখ। আপনাদের মধ্যে কি কেউ তরুণ ভোটার আছেন? শাইখ তাসনিম জামাল তাদের একজন। এবারে নির্বাচিত হতে যাওয়া সরকারে তাকে দায়িত্ব দেয়া হলে কি করতেন, এমন প্রশ্নে গড়গড় করে বললেন অনেক কথা। রাজশাহীকে সবুজ নগরী শিক্ষানগরী বলা হয়, কিন্তু এই সবুজ নগরী শিক্ষানগরীতে যে জিনিসটা সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে কর্মসংস্থান। আমাদের রাজশাহীতে পাশে পদ্মা নদী আছে, আমাদের যে এখানে যে নৌবন্দর চালু করা সহ এখানে অনেক একটা সম্ভাবনাময় শহরে আমাদের রাজশাহী, কিন্তু এই রাজশাহীটাকে পিছিয়ে রাখা হচ্ছে, এখানকার কর্মসংস্থানের জায়গাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এবং আমি যদি একজন জনপ্রতিনিধি হতাম বা আগামীতে যারা কাজ করছে তাদের উদ্দেশ্যে যদি আমার কিছু বলার থাকে, সেটা সবচেয়ে যে বিষয়টাকে আমি প্রাধান্য দিব সেটা হচ্ছে যে রাজশাহীতে তরুণদের কর্মসংস্থান। এবং আগামী নির্বাচনে এই তরুণরা হচ্ছে সবচেয়ে বড় একটা অংশ যারা এই আগামী নির্বাচনকে প্রভাবিত করছে। তরুণ ভোটার তাসনিম জামালের কণ্ঠে অনেক উদ্বেগ আর উৎকণ্ঠা রাজশাহীর পানি সংকটাপন্ন এলাকা নিয়ে। তাই নিজের দায়িত্ব পেলে পদ্মার পানির সঠিক ব্যবহার করতে ব্যারাজ, ড্যাম বা বিকল্প সেচ ব্যবস্থা বাস্তবায়ন করার কথা বলছেন এই তরুণ। তরুণ আতিক রহমান, তার দৃষ্টিতে রাজশাহীর শিল্প বিকাশ অত্যন্ত জরুরি একটি বিষয়। কৃষিকে এগিয়ে ক্ষুদ্র শিল্পের বিকাশকে প্রাধান্য দিচ্ছেন তিনি। এই অঞ্চলের যে কৃষি প্রতিবেশ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আমাদের এখানকার যে উৎপাদন আছে, এগুলোকে নিয়ে আসলে এখানে দারুণ একটা সম্ভাবনার জায়গা আছে, যেগুলা দিয়ে আমাদের এই অঞ্চল একদম স্বয়ংসম্পূর্ণ একটা জায়গায় পরিণত হতে পারবে। যেমন যদি বলি যে আমাদের এখানে এই যে আমের একটা শিল্প আছে, বা এখানে আমাদের টমেটো হয়, বা আমাদের অন্যান্য যে আরও কৃষি যে পণ্যগুলো এখানে উৎপন্ন হয়, সেইগুলোকে যদি আমরা সেভাবে ইউটিলাইজ করতে পারি, এবং সেগুলোর কাঁচামাল তো আমাদের এখানে আছে, শুধু ইন্ডাস্ট্রি দরকার এবং সেগুলোর যথাযথ ব্যবস্থাপনা দরকার। সেটা যদি করা যায় তাহলেই এটা ডেভেলপ করবে। একই সাথে নিজে সুযোগ পেলে রাজশাহীতে নৌপথে শিল্পপণ্য পরিবহনের সুযোগ তৈরি করতেন। খুবই ইচ্ছা যে হচ্ছে আমাদের তো পদ্মা আছে এবং এটা আমাদের এখানে প্রাচীন নৌবন্দর ছিল, ফলে আমরা এই যদি আমাদের যে নৌবন্দরটা চালু করতে পারি তাহলে কিন্তু আমাদের এই যোগাযোগের যে একটা সুবিধা এবং পণ্য আনা নেওয়ার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যায় খুব সহজে। এটা সম্ভব এবং এটা আমরা উদ্যোগ নিলেই এটা করতে পারি, এবং পরবর্তীতে আমাদের যে শিল্প পণ্য বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রোডাক্টগুলো প্রয়োজন সেখানে এটা ভিন্ন রকম হবে। মানে আমাদের অর্থনৈতিক অঞ্চল হবে কিন্তু সেটা ভিন্ন হবে। যেমন এখানে আমাদের আম আছে, এই আম কেন্দ্রিক আমাদের শিল্পগুলো এখানে করতে হবে, এবং প্যাকেজিং থেকে লেবেলিং সব কিছুই মানে এখান থেকেই সেটা বিভিন্ন দেশে যাবে। ৭২.৭২ বর্গ কিলোমিটারের এই নগরীর মধ্য শহরের চাকচিক্যের মাঝেও আছে প্রান্তিক মানুষের বসবাস। নগরীর রেললাইন, পদ্মার পাড় এবং আদি পাড়া মহল্লাগুলোয় ২৭টি প্রান্তিক এলাকায় এইসব ছিন্নমূল মানুষেরা বাস করেন, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে পদ্মার চর, বিভিন্ন নগরী বা এলাকা থেকে অন্য এই শহরে এসে বসবাস করছেন, যাদের অধিকাংশ রাজশাহী শহরের নানা সেবামূলক কাজের সাথে জড়িত। নগরীর কোর্ট স্টেশন টুলটুলি পাড়ায় দেখা হলো এইসব মানুষের উন্নয়ন নিয়ে কাজের সাথে জড়িত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নতুন ভোটার তরুণী রাজিয়া সুলতানার সাথে। এই তরুণ ভোটারের কাছে জানতে চেয়েছিলাম, তাকে সুযোগ দিলে
এই মানুষদের কোন কোন উন্নয়নে কাজ করতেন তিনি? স্যানিটেশন ব্যবস্থাটা আসলে এখানে প্রচুর খারাপ এবং বর্জ্য ব্যবস্থাপনাও খারাপ বললে চলা যায়, কারণ তারা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার কোনো জায়গা না পেয়ে ডোবায় হচ্ছে বিভিন্ন বর্জ্য ফেলে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন নাই, যার কারণে মশা মাছি এসব উপদ্রব বেশি হয়। ডেঙ্গু ম্যালেরিয়া এসব নানা ধরনের তারা রোগ বিসুখে হচ্ছে হয়। এখানে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে বর্ষাকালে এই জায়গাগুলোর যে পানি জমাট বাঁধে সেগুলোর কারণে তাদের নানা রকমের চর্মরোগ হয় এবং নানা অসুখ বিসুখ হয়। সংসদ নির্বাচনে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়, ইস্তেহার তৈরি করে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের বা ছিন্নমূল মানুষের পরিবর্তনের কথা চিন্তা করে না। তাই সুযোগ পেলে এই খাতে বরাদ্দ হওয়া টাকাকে সঠিকভাবে কাজে লাগাতেন বলছেন এই তরুণী। আমি দায়িত্ব পেলে সবার প্রথমে তাদের যে স্যানিটেশন ব্যবস্থা, এখানকার ড্রেনেজ ব্যবস্থা, ডোবাগুলো পরিষ্কার করা, এসবের দিকে প্রথমত খেয়াল দেওয়া খুবই জরুরি এবং এগুলোই প্রাথমিকভাবে তাদের পরিষ্কার করা দরকার ছিল। আমি সেগুলোই করতাম। পাশাপাশি তাদের এখানে বাচ্চাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থা এবং তাদের হচ্ছে বসবাসের যে ধরনগুলো সেগুলো উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করতাম। তরুণদের চিন্তায় দেশপ্রেম আর নিজ অঞ্চলের ইতিবাচক পরিবর্তনের ধারণা খুবই স্পষ্টভাবে থাকে। সেখানে নেই লেজুরবৃত্তি, রাজনীতি বা চটকদারিতা। তাদের ভাবনার বাস্তবায়নই পাল্টে দিতে পারে রাজশাহীকে, পাল্টে দিতে পারে রাজশাহীর বেকারত্বের চিত্রকে, রাজশাহীকে এগিয়ে নিতে পারে মানবিকতায়, বাণিজ্যে প্রকৃত শিক্ষা নগরী হিসেবে।